বন্দে মাতরম। আমার মানুষ ভারতবাসীকে জানতে হবে বাংলাদেশে হিন্দুদের উপর এই যে অত্যাচার তার উৎস কোথায়। 1946 সালে পূর্ব পাকিস্তান তৈরি করার জন্যই ওই নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল। তারপর পূর্ব পাকিস্তান সরকারের নেতৃত্বে 1964 সালে বিশেষ করে খুলনার উপরে যে দাঙ্গা সেটা সম্পূর্ণরূপে সরকার নিয়ন্ত্রিত। পূর্ব পাকিস্তান সরকারের সবচেয়ে বড় যে আইন ছিল যার ভিত্তিতে আমার হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল সে হচ্ছে এনিমি প্রপার্টি অ্যাক্ট। এবং অত্যন্ত দুঃখের বিষয়, পূর্ব পাকিস্তান চলে গেল, বাংলাদেশ সরকারও সেই এনিমি প্রপার্টি অ্যাক্ট তারা তুলল না। আজ ভারতবাসী এবং আমার মানুষকে ভালো করে জানতে হবে যে বাংলাদেশের মাটিতে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তীতে যারা যারা এসেছিল এবং শেখ হাসিনা পর্যন্ত তারা এই আইন তোলেনি। অর্থাৎ ওই বাংলাদেশের মাটিতে আমার হিন্দু ভাই বোন তারা শত্রু হিসাবেই ওখানে চিহ্নিত হয়ে রইল। শেখ মুজিবুর রহমান আরও কি করলেন, যে রাজাকার বাহিনী যারা আমার হিন্দু ভাই বোনদের অত্যাচার করেছিল এবং সেই রাজাকার বাহিনীদের ভারতের সেনাবাহিনী ওই বাংলাদেশের কারাগারে যাদেরকে রেখেছিল শেখ মুজিবুর রহমান তাদেরকে সাধারণ ক্ষমা করে ছেড়ে দিয়েছিল। তিনি তৈরি করলেন রক্ষী বাহিনী এবং সেই রক্ষী বাহিনী আমার হিন্দু ভাই বোনদের উপর যে অত্যাচার করেছিল তা আজও আমার এই ভারতে যারা পালিয়ে এসেছে তাদের কাছ থেকে আপনারা জেনে নেন। আমরা দেখেছি তার পরবর্তীতেও যারা ওইখানে সরকার তাদের নিয়ন্ত্রিত অত্যাচার অর্থাৎ সরকার নিয়ন্ত্রিত অত্যাচার কিভাবে হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ তিনি কি করলেন, বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করলেন। আমরা পরবর্তীতে দেখেছি 2001 সালে বিএনপি এবং জামাত ইসলাম তারা যখন ক্ষমতায় এলো, সেই 2001 সালের সে অত্যাচার নারকীয় অত্যাচার যা পৃথিবীর মানুষ কোনোদিন ভুলতে পারবে না। বিশেষ করে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সেই অত্যাচার সারা বাংলাদেশ জুড়ে, বিশেষ করে ভোলা পটুয়াখালীর মাটিতে আমার 8 থেকে 80 বছর আমার বোনেদের উপর যে অত্যাচার, সে অত্যাচার পৃথিবীর মানুষ কোনোদিন ভুলতে পারবে না। যার ফল হিসেবে 1 কোটি হিন্দু ভাই বোন সেদিন ভারতে আসতে বাধ্য হয়েছিল। তারও পরবর্তীতে আমরা কি দেখলাম, শেখ হাসিনা তিনিও সেই পূর্বের সেই শত্রু সম্পত্তি আইন তিনি একই রেখে দিলেন, শুধু নামটা পরিবর্তন করে কি করলেন, অর্পিত সম্পত্তি। ভাবুন তো, যে হিন্দু ভাই বোনেদের জন্য সারা বিশ্ববাসী 1971 সালে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল, সেই হিন্দু ভাই বোন আজকের দিন পর্যন্ত ওই বাংলাদেশের শত্রু হিসাবেই চিহ্নিত হয়ে আছে। এই হচ্ছে ওখানকার সরকার নিয়ন্ত্রিত আমার হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচারের নমুনা। শেখ হাসিনার আরও 2টি ঘটনা যেটা প্রমাণ করে আমাদের হিন্দু ভাইয়ের বোনের উপরে সরকার নিয়ন্ত্রিত অত্যাচারের কথা। তিনি ঘোষণা করলেন বাংলাদেশ ইসলাম রাষ্ট্রধর্ম যে ইসলাম এটাকে তুলে দিয়ে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করা হবে। সেই হিসাবে তিনি কাজ শুরু করে দিলেন। অবশেষে কি করলেন, সংসদে দাঁড়িয়ে ঘোষণা করলেন না, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রই থাকবে, এখানে রাষ্ট্রধর্মের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কি না, ওই বাংলাদেশের মানুষ যেটা জানতো না শেখ হাসিনা সত্যিকারের কি মানসিকতার লোক, তিনি প্রমাণ করে দিলেন আমি হিন্দুদের পক্ষে নই, অর্থাৎ শেখ হাসিনা হিন্দুদের পক্ষে নয়, উনি বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের জন্যই উনি এখানে কাজ করে যাবেন। অর্থাৎ রাষ্ট্র নিয়ন্ত্রিত অত্যাচার। আরও একটি ঘটনা উনি ঘোষণা করলেন, হিন্দুদের যে সম্পত্তি অর্থাৎ শত্রু সম্পত্তি হিসাবে বাংলাদেশে আছে সেটা হিন্দুদেরকে ফেরত দেওয়া হবে। সেই হিসাবে তিনি চারিদিকে কাজ শুরু করে দিলেন। অবশেষে ভারত থেকে যখন রঞ্জিত মল্লিক এবং আরও কয়েকজন যখন তারা দাবি তুলল, হ্যাঁ আমরা ঢাকায় যাব, আমাদের যে সম্পত্তি ওখানে রয়েছে
সেই সম্পত্তি ফেরতের জন্য আমরা চেষ্টা চালাবো। অবশেষে কোনো এক অজ্ঞাত কারণে একটা মিছিল ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে উপস্থিত হলো এবং শেখ হাসিনার ভূমি রাজস্ব মন্ত্রী ঘোষণা করলেন, না না, ভারতে যারা বসে আছে এই বাংলাদেশের শত্রু সম্পত্তির মালিক, তাদের এই সম্পত্তি ফেরত দেওয়া হবে না। অর্থাৎ তিনি প্রকারান্তরে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন ওখানকার সংখ্যাগুরু মানুষদের যে হিন্দুদের উপর অত্যাচার করা এটা তোমাদের অধিকার, এখানে তোমাদের কোনো ভয় নেই, এই সরকার তোমাদের সঙ্গেই আছে। আপনারা ভেবে দেখুন তো, 5ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনীর কি বৈঠক হয়েছিল? উনি তো কোনো পদত্যাগ করেননি এবং সেই বৈঠক হিসাবে বাংলাদেশের সেনাপ্রধান আমেরিকায় গিয়ে শেখ হাসিনার ছেলের সঙ্গে দীর্ঘ বৈঠক কিসের ভিত্তিতে এবং কোন ইস্যুকে সামনে রেখে করেছিল আপনারা একটু ভেবে দেখবেন। আমি বিশেষ করে এই কথাটি বলতে চাই, 5ই আগস্ট শেখ হাসিনা যখন ঢাকা ত্যাগ করেন, উনি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি, উনি ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। উনি ভারতের মাটিতে নামতেই চাননি, কয়েক ঘন্টা প্লেনের মধ্যেই বসেছিলেন। যখন জানলেন পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করছে না, তারপরে যা ঘটার তাই ঘটল। কি অত্যাচার আমার মানুষের উপর, ভেবে দেখুন তো। সে 71 সালে যখন পাকিস্তানি খান সেনা রাজাকার বাহিনীর অত্যাচারে আমার মানুষ অতিষ্ঠ, সেই দলে দলে মানুষ ঘর ছেড়ে এই ভারতের বুকে আশ্রয় নেওয়ার জন্য ছুটে পালাচ্ছে। সেদিনের সেই ছবি, সেই করুণ কাহিনী একটু ভেবে দেখুন তো। যাদের বৃদ্ধ পিতামাতা ছিল, তাদের সামনে এক ঘটি জল আর দুটো শুকনো চিড়ে রেখে চিরবিদায় নিল সেই মাটি থেকে, সেই ঘর থেকে, সেই বাড়ি ছেড়ে পড়ে রইল পিছনে তারা। ভাবুন তো সেই ইতিহাস। আমার কত বোন, আমার কত মা সেদিন বুকের সন্তানকে নিয়ে অত্যাচার থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল। নদী গর্ভে তার সন্তান বিসর্জন হয়ে গেল কখন সে জানতেই পারেনি। নদী থেকে উঠে বালিশ কোলে করে সেই অচৈতন্য অবস্থায় আমার সে বোন সে নদীর কূলেই পড়ে রইল। ভেবে দেখুন তো চুকনগরের সেই গুলির কথা। আমার মানুষ যখন ঘর বাড়ি ছেড়ে এই ভারতের দিকে আসছে, তখন তাদেরকে ওই পাকিস্তানি সেনা এবং রাজাকার বাহিনী মিলে তাদেরকে আটকে রাখলো। বেছে বেছে আমার যুবক ভাইদের চুকনগরের মাঠে সোজা করে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখলো। অবশেষে যখন ব্রাশ ফায়ার করলো, আমার সেই তরুণ তাজা নওজোয়ান, তারা ওই সবুজ মাঠে তাদের নিথর দেহ পড়ে রইল, রক্তে রঞ্জিত হয়ে গেল ওই চুকনগরের মাঠ। এমনিতর অত্যাচারের পরেও আমার মানুষ এই ভারতবর্ষে যারা এসেছিল এই ক্যাম্পেও তারা কত মানুষ ক্যাম্পেই মারা গেছে। আর তারপরেও যে 1 কোটি শরণার্থী ভাই বোন আমার, তারা জানতেও পারলো না কোনোদিন। তাদেরকে দেখেই সারা পৃথিবী ওই বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে। তারা বুঝতে পারলো না রাজনীতির সেই মারপ্যাচ কি যে ঘটে গেল, কেন ঘটে গেল, কি হলো, তারা জানলো না। তাদের আশ্রয় হলো কোথায়? ওই দণ্ডকারণ্য। তাই আমার ভাই বোনদের বলে যাই, তোমাদের সেই দুর্দশা গোছানোর জন্য 1972 সালে ভারতবর্ষের পরাজয় এবং বাংলাদেশের বেইমানের 10 বছর পর 1982 সালের 25শে মার্চ, যেদিন বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না, সেদিন আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি পার্থ সামন্ত ছদ্মনাম নিয়ে ওই খুলনার উপকণ্ঠে গল্লামারিতে দাঁড়িয়ে খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে স্বাধীন বঙ্গভূমি তোমাদের জন্য আমি ঘোষণা করি। কুষ্টিয়ার মধুমতি প্রেস থেকে আমাদের প্রথম মুদ্রিত সে প্রচারপত্র আমরা ওই দেশে প্রচার করি।
আমরা সারা বিশ্বের কাছে ওখান থেকে আবেদন জানাই আমার রাষ্ট্রকে, আমাদের রাষ্ট্রকে স্বাধীন করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য। তাই আমার মানুষ তোমাদেরকে বলে যাই, 71 সালে যে বিশ্ব তোমাদের অধিকার দিয়েছিল, আবার আমরা নতুন রাষ্ট্র গড়ে তার সরকার তৈরি করলাম। আমি সরকার তৈরি করে আবার বিশ্বের কাছে আমি ছুটে গেলাম। আমি দিল্লির যে বিশ্বের যে দূতাবাস রয়েছে এক এক করে, সেই দূতাবাসে ভারত, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, এমনি করে 18টি দেশের কাছে আবার ছুটে গেলাম তোমাদের জন্য, তোমাদের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, ওই বঙ্গভূমির স্বীকৃতির জন্য। হ্যাঁ, বিশ্ববাসী আমাকে হতাশ করেনি। তারা তোমাদের স্বাধীনতার অধিকার দিয়েছে, তোমাদের রাষ্ট্রের স্বীকৃতি, সরকারের স্বীকৃতি দিয়েছে। তাই আমি তোমাদের ডাক দিয়ে বলে যাই, জেগে ওঠো। এই রেলের পাশে, খালের ধারে, বস্তিতে বস্তিতে, ওই দণ্ডকারণ্যে তোমরা যারা বসে আছো, আজ তোমরা জেনে নাও, তোমাদের রাজশক্তি আমি নিয়ে এসেছি বিশ্বের বুক থেকে। আর তোমাদের বসে থাকার সময় নেই। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমরা রাস্তায় রাস্তায় কুচকাওয়াজ শুরু করে দাও, তোমরা পুরোপুরি তৈরি হয়ে যাও। ওই গল্লামারি, ওই পদ্মার পাড় পর্যন্ত যতক্ষণ তোমরা না যেতে পারবে, তোমরা তাকিয়ে দেখো তো ওই বাংলাদেশের বুকে কি অত্যাচার ওখানে হচ্ছে। সমস্তটাই সরকার নিয়ন্ত্রিত অত্যাচার। একটুখানি হিসাব করে দেখো তো, যে ওখানে এক মহিলাকে কয়েকজন মিলে যারা অত্যাচার করলো, মারলো, ওখানে সেনাবাহিনী তাদেরকে ধরলো না, কাকে ধরলো? যে ওই ভিডিও করে প্রকাশ করলো সেই নৃশংস হত্যাকাণ্ডের সেই ছেলেটিকে ওই সেনাবাহিনী তাকেই ধরলো। এই হচ্ছে বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত আজকের অত্যাচারের কাহিনী। তাই এই অত্যাচারের বদলা তোমাদের নিতে হবে। তোমাদের আর সময় নেই। তোমরা দিকে দিকে প্রস্তুত হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত তোমাদের ওই মা বোনেদের অত্যাচারের বদলা তোমরা না নিতে পারছো, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাটিকে তোমরা স্বাধীন না করতে পারছো, ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতে যতক্ষণ তোমাদের পতাকা উত্তোলন করতে না পারছো, ততক্ষণ তোমরা এগিয়ে যাবে। তো ওই মাটিকে স্বাধীন করেই তোমরা বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসাবে দাঁড়াবে। জয় বঙ্গ।